ভরপুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমাদের অর্থনীতির উপর সিন্দাবাদের দৈত্যের পথে চেপে বসেছে তেলের আমদানি। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। খোদ অর্থমন্ত্রীর কথা উঠে আসছে জ্বালানি খাতের হতাশার চিত্র। এই অবস্থায় আশার আলো হয়ে দেখা দিয়েছে দুই তেল ক্ষেত্র, কৈলাসটিলা ও হরিপুর। এই দুটি ক্ষেত্রে 5,50,00,000 ব্যারেল উত্তোলনযোগ্য তেল থাকার কথা বলা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে সেখান থেকে তেল উত্তোলনের উদ্যোগ নেওয়ার কথাও বলছে পেট্রোবাংলা। তবু জ্বালানি খাত নিয়ে আশাবাদী হতে পারছে না বিশেষজ্ঞরা, কারণ আশা জাগা নিয়ে এমন ঘোষণাই অতীতে বাস্তব সুফল বয়ে আর নেই। এছাড়া দেশে মজুদ থাকা তেল, গ্যাস, কয়লা কারা কখন কিভাবে তুলবে তা নিয়ে রয়েছে মতানৈক্য। এই অবস্থায় আজকের বাংলাদেশ আমরা ক্ষুদ্র কিছু প্রশ্নের উত্তর। কৈলাসটিলা ও হরিপুরে তেলের মজুদ আবিষ্কারে কতটা নির্ভরযোগ্য উপায় অবলম্বন করেছে বাপেক্স? নতুন জ্বালানি ক্ষেত্রের অনুসন্ধান ও উত্তোলনে কতটা সক্ষম দেশীয় প্রতিষ্ঠান? নতুন মজুদ থেকে তেল তোলার দায়িত্ব কেন বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পক্ষে পেট্রোবাংলা? বিদ্যমান জ্বালানি নীতি দেশের চাহিদা পূরণে কতটা সক্ষম? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। আলোচনায় সরাসরি যাওয়ার আগে আমরা তেল, গ্যাস এবং নতুন তেল ক্ষেত্র আবিষ্কার নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে নিই। সম্প্রতি বাপেক্সের ত্রিমাত্রিক জরিপে কৈলাসটিলায় গ্যাস ক্ষেত্রের নিচের 5টি স্তরে ও হরিপুরে 2টি স্তরে জ্বালানি তেলের মজুদ পাওয়া গেছে। সংস্থাটি বলছে দুটি তেল ক্ষেত্রে প্রায় 13,70,00,000 ব্যারেল তেলের মজুদ আছে, তবে তোলা যাবে 5,50,00,000 ব্যারেল। তেল তুলতে প্রাথমিকভাবে একটি মাত্র কূপ খনন করার পরিকল্পনা নিয়েছে বাপেক্স। সেখানে যে পরিমাণ তেল থাকে সেই সব পরিমাণ তেল উঠানো যায় না, সেই ধরনের টেকনোলজি এখনো ডেভেলপ করে নেই। কোলেস্ট্রল যদি আমি একটি কূপ থেকে শুধু প্রোডাকশন আমরা নেই, তাহলে 4 থেকে 500 ব্যারেল আমাদের যে তথ্যপত্র আছে করা যাবে। বাপেক্সের সক্ষমতা থাকলেও এই দুটি ক্ষেত্র থেকে তেল তোলার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে পেট্রোবাংলা চেয়ারম্যান। হয়তো কনসালট্যান্ট নিলে বাপেক্সও পারবে, কিন্তু ওই রিস্কে আমরা যাব না। যারা এইটা করে, অভিজ্ঞতা আছে, সুদীর্ঘ অভিজ্ঞতা আছে, তারাই এটা করবে। তেল তোলার কাজ করতে হলে গ্যাস অনুসন্ধানের কাজ বন্ধ করে দিতে হবে উল্লেখ করে বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক জানান, নতুন করে দরপত্র দিয়ে কাজটি করতে অনেক বেশি সময় লাগবে। 1 বছরে কাজটি শেষ করতে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানান তিনি। রাশিয়ার যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সাথে আমাদের চুক্তি হয়েছে, তারা এখানে আমাদের 10টা ওয়েল ড্রিলিং করবে। তার সাথে এটাকে ট্যাগ করা যেতে পারে, কারণ তার তো তেল প্রোডাকশন এবং ড্রিলিং, ওয়েলফিল্ড ড্রিলিংয়ের তাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেখানে একটা ভেরিয়েশন, যে 10 ওয়েলসের পরিবর্তে তার সাথে আরও 1-2টা ওয়েল করা যেতে পারে, তাহলে কিন্তু এটা দ্রুততম সময়ের মধ্যে হবে। অবশ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, তেলের এই পরিমাণ বাংলাদেশের 2 বছরের চাহিদা ও সৌদি আরবের মাত্র 10 দিনের উত্তোলনের সমান। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, আছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুর্তজা আহমেদ ফারুক চিশতি, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম। স্বাগত আপনাদের স্টুডিওতে। অধ্যাপক বদরুল ইমাম সাহেবের কাছে প্রথম প্রশ্নের জন্য একটু আসি, যে আমরা দেখেছি যে এই তেল ক্ষেত্র ঘোষণা করা হয়েছে কৈলাসটিলা এবং হরিপুরকে। তেল ক্ষেত্র ঘোষণার আগে মানে শুধু 3D সাইসমিক সার্ভের উপর ভিত্তি করে তেল ক্ষেত্র ঘোষণা করা যায় কিনা? এই প্রশ্নটার উত্তরটা বিতর্কিত হতে পারে, কারণ সচরাচর যে পদ্ধতি তা সেটা হচ্ছে যে আপনার
তেল ক্ষেত্র আবিষ্কারের আগে খনন করে সেই তেল যখন প্রবাহিত হবে তখনই ঘোষণাটা আসে। কিন্তু পেট্রোবাংলা এখন যে পদ্ধতির কথা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে যে 3D সাইসমিক করে তারা কিছু সিগনেচার পেয়েছে, যেই সিগনেচারটা আপনার প্রমাণিত যে তেল লেয়ারটা আছে সেইটার সমতুল্য। শুধু সাইসমিক না, তারা বলছে যে তারা ওয়েল লগ, রেজিস্টিভিটি লগ আরেকটা সিগনেচার দেয়। এই সিগনেচারটাও যে তেলের যে স্তর সেখানে যেরকম তার নিচে ওই অজানা স্তরের একই সমপরিমাণ। সুতরাং তারা এইভাবে কনক্লুশন ড্র করছে যে যেহেতু দুটো সিগনেচার একই রকম, সুতরাং উপরের যে প্রমাণিত তেলের যে মজুদ তার সাথে নিচেরটার এত মিল থাকার জন্য তারা নিচেরগুলোকেও তেলবাহী বলে শনাক্ত করেছে। এবং তারা যেটা বলছে যে এটা কেবলমাত্র আমাদের যে কর্মী দল তারাই করেনি, এটা বিদেশি বিশেষজ্ঞ কিছু কনসালটেন্ট ছিল যাদের নাকি নাইজেরিয়া এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে এই ধরনের শনাক্তকরণের অভিজ্ঞতা আছে। তাদের সুস্পষ্ট সাপোর্ট বা ইয়েতে পরামর্শেই তারা এটা করেছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ধরেন এ ধরনের আবিষ্কার হতে পারে কিন্তু বা শনাক্তকরণ হতে পারে, কিন্তু আমি যেটা মনে করি এতে করে মানে মজুদ নির্ধারণ করার কোনো উপায় নাই। পেট্রোবাংলা যেটা বলছে যে এত পরিমাণ মজুদ আছে এবং একসময় সেটাকে প্রমাণিত মজুদ বলেও বলা হচ্ছে, এইটা কূপ খনন না করে কিন্তু মজুদ নির্ধারণ বা প্রমাণিত মজুদ দেওয়ার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। সুতরাং এখানে আমি পেট্রোবাংলাকে বলবো এই জিনিসটা পুনর্বিবেচনা করা। স্যার, আমি আপনার কাছে কথা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে আপনি বলতে চান যে এটাকে তেল ক্ষেত্র ঘোষণা করা যেতে পারে, কিন্তু মজুদের ব্যাপারটা নিয়ে আপনার আপত্তি আছে, যে মজুদ ঘোষণার ব্যাপারে। জি, আপনি ঠিকই বলেছেন। যে আমি একটু বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আসবো যে 3D সাইসমিকের উপর ভিত্তি করে একটি তেল ক্ষেত্র ঘোষণা করা যায় কিনা, আমি একই প্রশ্ন যদি আপনাকে করি। প্রশ্নটা শুধু 3D সাইসমিকের উপর ভিত্তি করে তো একটা তেল ঘোষণা করা যায় না, তেল ক্ষেত্র বা গ্যাস ক্ষেত্র। কূপ খনন না করে তেল ক্ষেত্র ঘোষণা কূপ করা খনন এখানে ইতিপূর্বে করা হয়েছিল এবং এই কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে 2 নম্বর কূপ থেকে ইতিপূর্বে সেখানে কূপ পরীক্ষার সময় সেখানে 563 ব্যারেল তেল উৎপাদন সেখানে হয়েছে, সেখানে ফ্লো করা হয়েছে এবং 12 ঘন্টা তেল ফ্লো করা হয়েছে। 300 ব্যারেল, 400 ব্যারেল, 500 ব্যারেল, সর্বোচ্চ 563 ব্যারেল একটি জোন থেকে করা হয়েছে। দ্বিতীয় আরেকটি জোন থেকে 166 ব্যারেল প্রোডাকশন করা হয়েছে। এবং কেন তখন বন্ধ করে দিল? এই তেল উত্তোলনের পাশাপাশি যখন সেখান থেকে পানি আসলো সে কারণে তারা বন্ধ করে দিয়েছে। আমরা পানি আসার কারণটা দেখেছি, কি কারণে পানি আসলো। সেখানে যে লক থেকে সেখানে বোঝা যায় যে এখানে যে কেসিং এর সাথে যে সিমেন্টেশনটা সেখানে ছিল, যে জন্য পারফোরেশন করে তেল এসেছে সেখানে সিমেন্ট বটটা ভালো ছিল না, খুবই পোর ছিল, কিন্তু তেল সেখানে ছিল। সে কারণে আমাদের পক্ষে সম্ভব হয়েছে 3Dর যেটা প্রফেসর বদরুল ইমাম সাহেব বললেন সেই বিষয়টা আমরা ওই সাথে চেক করে এবং তার প্রেক্ষিতে আমরা যেহেতু 3Dতে ভূগঠনের বিস্তৃতি এবং পুরুত্ব পরিষ্কারভাবে নির্ণয় করা যায়, তার উপর ভিত্তি করে এই মজুদটা 563 ব্যারেল তেল উঠানোর পরেও সেটা কি তেল ক্ষেত্র ঘোষণা করা হয়েছিল? না, সেটা সেখানে তখন ডিলিং করেছিল গ্যাসের জন্য, গ্যাস ওয়েল ডিলিং করে। মানে কোনটা নিশ্চিত পরীক্ষা, 500 মানে একটা নির্দিষ্ট পরিমাণে তেল ওঠা নাকি 3D সাইসমিক জরিপ? না না, আগে তো আপনাকে ড্রিলিং করে সেটা তো নিশ্চিত করতে হবে। ড্রিলিং করে আগে ইতিপূর্বে 1988 প্রশ্নটাকে যদি আমার সাধারণ মানুষের পাল্লা আমি আনতে চাই, যে আমি যদি এরকম বলি যে গতকাল কি ঘটলো যার উপর ভিত্তি করে আপনারা বলতে পারলেন যে দুটি তেল ক্ষেত্র আমরা পেয়েছি? এটা গতকালের একদিনের তো বিষয় না, এটা গত বছর আমরা সেখানে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কৈলাসটিলা এবং সিলেট গ্যাস ক্ষেত্রে আমরা 3D সাইসমিক সার্ভে অ্যাকুইজিশন করেছি। এরপরে দীর্ঘদিন ধরে আমরা সেখানে প্রসেসিং এবং ডাটা ইন্টারপ্রিটেশন সেখানে করেছি এবং এর সাথে আমাদের বিদেশি বিশেষজ্ঞ তারা আমাদের সাথে জড়িত ছিল, তাদের সাথে দীর্ঘদিন কাজ করা এবং ইতিপূর্বে যে সমস্ত তথ্য উপাত্ত যে ছিল সেগুলোকে বিশ্লেষণ করে তার একটা রেজাল্ট, কিন্তু দীর্ঘ 1 বছরের পরিশ্রমের রেজাল্ট কিন্তু গতকাল এসেছে। আপনি মনে করছেন যে আমাদের হাতে যেসব তথ্য আছে সেসব তথ্যের উপর ভিত্তি করে আমরা এমনকি মজুদের ঘোষণাটাও ঠিকভাবে ঠিক দিয়েছি? অবশ্যই এখানে মজুদের ঘোষণা একটা বিষয় হলো যে তেল অথবা গ্যাস মজুদের যে বিষয়টা, এটা কোনো নির্দিষ্ট বা এটা কোনো স্ট্যাটিক ফিগার না। এখন পর্যন্ত আমাদের হাতে যা উপাত্ত আছে তার উপর ভিত্তি করে এই মজুদের কথা বলা হচ্ছে। এখানে যদি 2-3টে কূপ খনন করা হয় তখন এই মজুদের পরিমাণ আরো বৃদ্ধি হতে পারে, অথবা আমরা যে টেকনোলজি যেটা আছে সেখানে যদি ওয়াটার ইনজেকশন করে কতটা আমরা ওয়াটার ওয়েল সেখানে করব বা কতগুলো আমি তেলের জন্য ডিলিং করব, তার উপর ভিত্তি করে আমার এটা মজুদ আমার ভবিষ্যতে আরো বাড়তে পারে এবং কিছু ক্ষেত্রে অনেক সময় কমে যেতে পারে। তবে এখনকার উপর যে আছে তার উপর ভিত্তি করে যেটা মজুদ, এটা
অনেকটা কনজারভেটিভ মজুদ আমি বলবো। আপনি স্যাটিসফাইড যে অবশ্যই এটা একটা তেল ক্ষেত্র, এবং সেখানে হয়তো মজুদের পরিমাণ হয়তো আমরা 55 মিলিয়নের জায়গায় হয়তো 50 হতে পারে অথবা 60 হতে পারে, কিন্তু এটা 5 মিলিয়ন বা 10 মিলিয়নে আসবে না, কিছু ভেরিয়েশন সেখানে হতে পারে। আমাদের যে মানে সন্দেহগুলি যে কারণে আমাদের মনে আসছে তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা শ্রীকাইলে আমরা একটা গ্যাস আবিষ্কার করার একটা ঘোষণা শুনেছিলাম, আমরা সুন্দরপুরের গ্যাস আবিষ্কারের ঘোষণা শুনেছি, আমরা কিন্তু তার মানে পরে সেটা দেখেছি যে সেটা নানা কারণে শ্রীকাইলে তো গ্যাস পাওয়াটা এখন অনেক কিছুর উপর নির্ভর করছে। আমাদের আজকে বাপেক্সের রিপোর্টেও দেখা যাচ্ছে যে মানে আমরা এখন পর্যন্ত সিগনিফিকেন্ট কিছু পাই নাই, সত্যি কথা যেটা। তো আমরা কি একটু তাড়াহুড়া করলাম নাকি এই তেল না, এই ক্ষেত্রে আমি সুন্দরপুরের ক্ষেত্রে সুন্দরপুর থেকে তো প্রতিদিন সেখানে গ্যাস প্রোডাকশন যতটা বলেছিলাম আমরা যতটা আমরা বলেছিলাম ততটা আমরা পাই না, সেটা পাইনি। তার জন্য আরো খুব খনন করতে হবে যে জায়গায়, এবং ভূস্তরের মধ্যে সেখানে চ্যানেল স্যান্ড যেটা আছে সেখানে থাকলে আমরা যে জায়গায় ড্রিলিং লোকেশনটা হয়েছে 2D উপাত্তের উপর ভিত্তি করে আমাদের করতে হয়েছিল, আমাদের প্রোগ্রাম আছে সেখানে ফিউচার আমরা 3D করব। সেখান থেকে যখন আমরা সেই স্ট্রাকচার সম্বন্ধে আরো ভালো তথ্য পাবো, সেখানে আবার ডিপ ওয়েল সেখানে করলে সেখানে অবশ্যই সেখানে গ্যাস আসবে। আর শ্রীকালের যে বিষয়টা অনেকদিন আগে ছিল, এবং সেখানেও আমাদের 2D উপাত্তের উপর ভিত্তি করে এই খনন কার্যক্রমটা পরিচালনা করা হয়েছিল, এবং সেখানে পরবর্তীতে দেখা গেছে যে সেটা চ্যানেল স্যান্ডের মধ্যে পড়েছে, যার জন্য সেটা গ্যাস থাকার পরে পরবর্তী পর্যায়ে আমাদের আশাবাঞ্জক গ্যাস উৎপাদন সেখান থেকে করতে পারি সে সময়। শ্রীকালের বিষয়টা নিয়ে আবার আমরা একটু পরে আপনার কাছে শুনবো, কারণ হচ্ছে যে আমরা আজকে পেট্রোবাংলার যে রিপোর্ট সেটার মধ্যে শ্রীকালের যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সেটা 2008 সালে একনেক থেকে চূড়ান্তভাবে আপনাদের জন্য কিন্তু এখন পর্যন্ত এটা শেষ হয় না, এটা কোনো না। আমাদের সেটা তো একটা প্রজেক্ট অনুমোদনের পরে তারপর তার ল্যান্ড একুইজিশন এবং অন্যান্য যে বিষয়ে প্রকিউরমেন্ট করতে হয়, মালামাল কিনতে হয়, সেটা শ্রীকালে এখন ড্রিলিং চলছে। 1100 মিটার অলরেডি সেখানে আমরা খনন কার্য সম্পন্ন করেছি। আশা করছি আমরা আগামী জুন মাসের মধ্যে শ্রীকালের এখানে যে গ্যাস প্রাপ্তির যে সম্ভাবনাটা আছে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর কাছে আসবো যে বাপেক্সের বা পেট্রোবাংলা চেয়ারম্যান স্পষ্টই বলেছেন যে এটা বাপেক্স পারবে, তারপরও আমরা বিদেশিদের সংযুক্ত করতে চাই, তাদের পক্ষে মানে যুক্তি উপস্থাপন করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমিটি সবসময় মনে করে যে আমাদের জাতীয় সক্ষমতা বিকাশ করতে হবে, আমাদের এর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে হবে। ধরুন দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলার জন্য বাপেক্সকে প্রায় পঙ্গু করা হয়েছিল, এখন বাপেক্স ঘুরে দাঁড়িয়েছে এই জন্য সরকার নিজেই এখন গ্যাস তোলার ব্যাপারে সাংঘাতিক মরিয়া হয়ে পড়েছে, নানান সংকটের ভিতরে পড়ে। সেই জন্য আজকে বাপেক্সের আদর বেড়েছে, বাপেক্সকে সক্ষম করতে চাচ্ছে। এই জিনিসটা যদি অনেক আগে করতো তাহলে বাপেক্স অন্যান্য দেশে যেটা হয়েছে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে, যেটা আমাদের সময়কার একই সময় গঠিত অথচ তাদের কতখানি শ্রীবৃদ্ধি হয়েছে। আমাদের সরকারের এর জন্য, অবহেলার জন্য এবং বহুজাতিক কোম্পানি সাম্রাজ্যবাদের স্বার্থে বাপেক্সকে পঙ্গু করে রেখে তাদেরকে কাজ দেওয়ার জন্যই এই পঙ্গু করে রাখাটা হয়েছিল। আজকে যে আগ্রহ নিয়ে বাপেক্সকে সক্ষম করার চেষ্টা করা হচ্ছে, এই আগ্রহটা যদি আগে করতো, অনেক আগে, 20 বছর 30 বছর আগে, তাহলে আমরা এতদিনে আর বিদেশি সাহায্য লাগতো না, আমরা নিজেরই করতে পারতাম। এটি আমাদের খেদ। এই বিষয়ে আমরা এখন কথা বলছি প্রথম আলোর নগর সম্পাদক অরুণ কর্মকারের কাছে। অরুণ কর্মকার, কৈলাসটিলা ও হরিপুরে জ্বালানি তেলের যে মজুদ আবিষ্কারের পদ্ধতি অনুসরণ করা হয়েছে বা ত্রিমাত্রিক জরিপের উপর ভিত্তি করে যে তেল ক্ষেত্র ঘোষণা করা হলো, এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই যে 3Dর মাধ্যমে তেল ক্ষেত্র ঘোষণা করা যায় বা এই জরিপের মাধ্যমে? না, 3Dর মাধ্যমে তো তেল ক্ষেত্র ঘোষণা করা যায়, কারণ 3Dতে তো জানা যায় যে আমার ক্ষেত্রটা এখানে কতটা, পেরিফেরি কত, কয়টা স্তরে কি আছে, সেটা তো স্পষ্ট 3D থেকে জানা যায়। কিন্তু 3Dতে যেটা করা যায় না সেটা হলো এর পরিমাণ কত, উত্তোলনযোগ্য পরিমাণ কত, সেটা করা যায় না। সেটা এক্ষেত্রে করাও হয় না। এক্ষেত্রে যেটা করা হচ্ছে যে আগে যে কূপগুলো করা হয়েছিল সেই কূপগুলোতে অয়েল লগিং, সেই কূপগুলিতে ডিএসপি করা হয়েছিল, সেই সব রেজাল্ট এই এখনকার 3D রেজাল্টের সাথে মিলিয়ে এটাকে
এস্টিমেট করা হয়েছে, এবং এখন কিছু প্রযুক্তিগত পরিবর্তনও দুনিয়াতে হয়েছে। এই যে বাপেক্সের টিমের সাথে যারা কনসালটেন্ট আছে ফরাসি প্রতিষ্ঠান, এই ধরনের কিন্তু কিছু, যেমন এই যে বাপেক্সের টিমের সাথে যারা কনসালটেন্ট আছে ফরাসি প্রতিষ্ঠান, এই ধরনের কিন্তু কিছু, যেমন আপনার ড্রিলিং, রোটিং, বিএসসি রেজাল্ট ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি মডার্ন কিছু মেথোডোলজি সেইটাও এখানে ব্যবহার করা হয়েছে। সেইটা ব্যবহার করেই এই মজুদ এবং উত্তোলনযোগ্য মজুদ এইটা বলা হয়েছে। আমি যখন প্রথম রিপোর্ট করি, আমার কিন্তু ওই প্রশ্ন দেখেছিল যে আসলে মজুদটা এবং উত্তোলনযোগ্যটা বলা যায় কিনা। তখন আমি প্রফেসর বদরুল ইমামকে বলেছিলাম যে স্যার এটা কি বলেন কি। উনি বলেছিলেন যে এটা তো করা যায় না, তাই যে ওরা কিভাবে বললো আমি একটু জেনে দেখি। উনি কিন্তু তখন ওই বাপেক্সের যে সিপিটি ওদের সাথে কথা বলে পরে কিন্তু উনি আমাকে কনফার্ম করলেন যে হ্যাঁ, ওরা যে সিস্টেমে করছে সেটা করা যায়। তারপরে গতকাল যে প্রেস কনফারেন্স হইলো, প্রেস কনফারেন্সের আগে বদরুল ইমাম স্যার কিন্তু ওদের সিস্টেমটা, ওদের ল্যাবটা গিয়ে কিন্তু দেখছে, এবং সেখানে উনি নিজের চোখে ওরা যেসব সিস্টেমে কাজ করছে, যে টেকনোলজিতে যে পদ্ধতিতে এটা বলেছে সেটা কিন্তু উনি দেখছেন। দেখার পরে কিন্তু উনি প্রেস কনফারেন্স ছিলেন। হ্যাঁ, এবং সেখানে ওনাকে প্রশ্ন করা, আবারও প্রশ্ন করা হয়েছিল যে এটা সম্পর্কে আপনি কি বলেন। তখন কিন্তু উনি বলেছিলেন যে হ্যাঁ, আমি এই প্রেস কনফারেন্সের কিছুক্ষণ আগে এসে ওদের সব ইয়েগুলি দেখলাম, তাতে এটাকে আবিষ্কার বলা যায়, এটাকে গ্যারান্টি ঘোষণা করা যায়, এটা উনি বলেছেন। অরুণদা, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। অধ্যাপক বদরুল ইমাম আমাদেরকে এই অনুষ্ঠানে বলেছেন যে তিনি মজুদটার সাথে উনি একমত পোষণ করেন না। আমরা অধ্যাপক বদরুল ইমামের কাছে আসবো। তার আগে আমরা কথা বলে নিচ্ছি পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক জনাব মোল্লা আমজাদ হোসেনের সঙ্গে। জনাব মোল্লা আমজাদ হোসেন, আপনাকেও একই প্রশ্ন আমি করতে চাই যে প্রক্রিয়ায় হরিপুর এবং কৈলাসটিলাকে তেল ক্ষেত্র ঘোষণা করা হয়েছে, সেই প্রক্রিয়াকে আপনি সমর্থনযোগ্য মনে করেন কিনা? এটা তেল ক্ষেত্র ঘোষণাটা সঠিক হয়েছে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, খালেদ, ধন্যবাদ আমাকে টেলিফোনে নেওয়ার জন্য। যে বিষয়টি আমি বলতে চাই, একটা ভার্জিন ফিল্ডে যদি ত্রিমাত্রিক সার্ভের উপর ডিপেন্ড করে কোনো মজুদের কথা বলা হতো, সেটার সাথে হয়তো আমি একমত হতাম না। কিন্তু আপনাকে বুঝতে হবে কৈলাসটিলা এবং সিলেট কিন্তু প্রডিউসিং গ্যাস ফিল্ড। তো এই প্রডিউসিং গ্যাস ফিল্ডের যে সিটি, এটা হচ্ছে নিয়মিত প্রক্রিয়া, যেটা হচ্ছে তার রিজার্ভ আপডেট করার। এই রিজার্ভ আপডেট করতে গিয়ে তেলের যে অস্তিত্বটা, যে তেল আগে আবিষ্কৃত ছিল, তার একটা মজুদ নির্ধারণ করেছে। এটা হয়তো পুরোপুরি একদম অ্যাকুরেট না হলেও কাছাকাছি যাবে। তো আমি কিন্তু এভাবে তেল ফিল্ড ঘোষণা করাটাকে দোষের কিছু দেখি না। তবে আমি একটা কথা বলতে চাই যে আমরা যে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থনীতির বিবেচনা, কারিগরি বিবেচনা ছাড়া আবেগ দিয়ে চলি, এইখানেও সেই বিষয়টাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ এই ক্ষেত্র কি তেল ক্ষেত্র না, 3D সার্ভের মাধ্যমে তেল ঘোষণা করা যায় কিনা, এই বিতর্কে গিয়ে বাপেক্স যে একটা সাকসেস করেছে, বাপেক্সের যে ইয়াং ছেলেরা এত বড় একটা কাজ করলো, মানে যেখানে যে সময়টা দরকার মানে নির্ধারিত ছিল তার চেয়ে 182 দিন কমে যে এই 3D সাইজমিক সার্ভেটা করলো, এই বিষয়গুলো কিন্তু হারিয়ে গিয়েছে। তবে এই প্রক্রিয়ায় আমি মনে করি যেটা এই যেন ঘোষণার মধ্যেই শেষ না থাকে, যেটা পরবর্তী আশাবাদটা আছে যে 1 বছরের মধ্যে এখান থেকে তেল উৎপাদন শুরু করবে, এটা যেন নিশ্চিত করে। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কতটুকু আছে না আছে। এবং বাপেক্সের এমডি সিস্টেমে যথাযথভাবে কিন্তু একমত। উনি যেটা বলেছেন যে এখানে 80% কমে যাওয়া, 80% বেড়ে যাওয়া, এই ধরনের কোনো কিছু হবে না। হয়তো 19-20 হতে পারে, কারণ এখানে যে তেলের একটা অবস্থান ছিল এটা আগে থেকেই কিন্তু আবিষ্কৃত, 80-র দশক থেকেই। জনাব মোল্লা আমজাদ হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের একজন দর্শক আসিফ, উনি একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটিতে আমি অধ্যাপক বদরুল ইমামের কাছে ফিরে আসছি। যে উনি বলছেন পৃথিবীর কোথাও ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে কোনো তেল ক্ষেত্র ঘোষণা করা হয়েছে কিনা, এবং মজুদ প্রসঙ্গে অরুণ কর্মকার বললেন যে আপনার সঙ্গে তার কথা হয়েছে, আপনি তাকে বলেছিলেন যে আমি মজুদের ব্যাপারটা নিয়ে এখন মন্তব্য করতে চাই না। তারপরে আবার আপনি বলেছেন যে না, যে প্রক্রিয়ায় এটা করা হয়েছে সেটি করা যেতে পারে। আপনি যদি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ খালেদ। অরুণ কর্মকার কিন্তু একজন অভিজ্ঞ সাংবাদিক, আমি অনেকদিন ধরে ওনার সাথে পরিচিত।
কিন্তু উনি এমনভাবে কথা বললেন যেন উনি একজন মানে হাইলি টেকনিক্যাল পারসন। দেখেন এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এটা কিন্তু অত্যন্ত টেকনিক্যাল, অতিরিক্ত টেকনিক্যাল। মানে আপনি একটা জায়গায় 3D সাইসমিক সার্ভে করলেন এবং তার রেজাল্টের অ্যানালাইসিস করবেন, এটা কিন্তু সব জিওলজিস্টও করতে পারবে না। কেবলমাত্র বিশেষজ্ঞ জিওফিজিসিস্ট যারা 3D কাজ করে তারাই কেবলমাত্র এই ইন্টারপ্রিটেশনটা করতে পারে। তারপরে আপনার এই ধরনের ইন্টারপ্রিটেশন এটা যারা মানে ধরেন অরুণ কর্মকারের মতো একজন অভিজ্ঞ সাংবাদিক, তিনি যে সমস্ত কথা বলেছেন এগুলো কিন্তু আমার মনে হয় না বললে আমি বেশি খুশি হতাম। সর্বোপরি যে উনি আমার সম্বন্ধে যে কথাটা বললেন যে আমি গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র হিসাবে এটাকে খুবই একটা সাপোর্ট করে দিয়েছি, এই ধরনের কোনো কথা আমি বলি নাই। থার্ডলি বা লাস্টলি আমি বলছি যে ওই দিনের পরে উনি যে রিপোর্টটা করেছেন প্রথম আলোতে এটা সর্বস্ব মিথ্যা। কারণ আমার নামে আমাকে কোট করে যেটা বলা হয়েছে যে উত্তোলনযোগ্য মজুদ এত, এটা আমি বলেছি, এটা আমি কখনোই বলি নাই। এবং আমি এখনো বলছি যে 3D করে আপনার মজুদ নির্ণয় করার কোনো উপায় নাই, আমি এটার সাথে এগ্রি করি না। এবং এটা আমি আবার বলছি যে পেট্রোবাংলাকে আমি আবার সুপারিশ করব। না, উনি আপনাকে যে কোট করেছেন সেটাকে বলেছেন ভূতাত্ত্বিক বিবেচনায় হরিপুর ও কৈলাসটিলা দুটি ক্ষেত্রে তেলের জন্য সমানময়, বাপেক্সের জরিপের ইঙ্গিত পাওয়া গেছে, তবে তেলের প্রকৃত মজুদ কত তা জানার জন্য খুব খনন করতে হবে। না, এটা আপনি প্রথম আলো পড়ছেন না? প্রথম আলো পড়ছি না, প্রথম আলোর পুরোটা পড়েন নাই। একটা জায়গায় উনি বলছেন যে উত্তোলনযোগ্য মজুদ কত আছে সেই সম্পর্কে আমার যে মানে কমেন্ট সেটা পজিটিভ। আমি উত্তোলনযোগ্য মজুদ এই টার্মটা এটা একটা টেকনিক্যাল টার্ম। এখানে আপনার 3D দিয়ে উত্তোলনযোগ্য মজুদ নির্ণয় করা বা আপনার যে প্রমাণিত মজুদ, কিন্তু আপনি অরুণ কর্মকারকে বলছেন, আপনার পাশে বাপেক্সের এমডি বসে আছেন, উনিও একজন জ্বালানি বিশেষজ্ঞ, উনিও কিন্তু একই কথাই বলছেন। উনি যদি বলে থাকেন সেটা উনার ব্যাপার, আমি আমার কথাটা বলতে পারি। এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আপনি যে প্রশ্নটা প্রথমে করলেন যে পৃথিবীর কোথাও 3D দিয়ে কেবলমাত্র 3D দিয়ে আপনার তেল ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে কিনা, এর সরাসরি উত্তর কিন্তু না হতে পারে। ওনারা বলছেন যে এর আগে যেহেতু এটাতে 563 ব্যারেল তেল এর মধ্যে আসছে, সেটাই হচ্ছে কথা যে এখানে 3D দিয়ে শুধু করলে হবে না। কিন্তু আমি আগেই বলেছি যে এখানে যে কৈলাসটিলা এবং হরিপুর দুটো ক্ষেত্রই কিন্তু আবিষ্কৃত পূর্বে, এটা নতুন আবিষ্কার। এবং সেই হিসাবে আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে এটা আবিষ্কার কিভাবে হলো, সেই অর্থে তো এটা আবিষ্কার না, এটা অলরেডি আবিষ্কৃত। হরিপুর আবিষ্কার হয়েছে 1986-এ আর কৈলাসটিলা আবিষ্কৃত হয়েছে 88-এ। কমার্শিয়ালি হরিপুর 4 বছর চলেছিল। আপনি আমার কথাটা শেষ করতে দেন। কৈলাসটিলা চলেছিল 1 দিন বা 2 দিন। দোজ আর ডিসকভার্ড অলরেডি। এখন ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে যে এর নিচে আরো কতগুলো স্তরকে ওনারা তুলনামূলক বিচার করে, এই তুলনামূলক বিচারটা কিন্তু হাইলি টেকনিক্যাল। এটা একজন সাধারণ লোকের পক্ষে, বিশেষ করে অরুণ কর্মকারের মতো ব্যক্তিত্বের পক্ষে বোঝা অসম্ভব। তো এই টেকনিক্যাল ব্যাপারটা যখন এনারা মানে আপেক্স বিশ্লেষণ করে তাদের কনসালটেন্টের সাথে করে এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে হ্যাঁ এই 3টা লেয়ার, নিচে আরো 3টা লেয়ার, ওই উপরের তেলবাহী যেটা প্রমাণিত তার সমকক্ষ বা তার সাথে খুব ওয়েল কোরিলেটেড, আমরা সেই হেতু এই 3টা লেয়ারকে আমরা স্যান্ড লেয়ার করতে পারি। এইটাকে আপনি যদি আবিষ্কার বলেন, এক অর্থে এটা আবিষ্কার না, যেহেতু এটা অলরেডি আবিষ্কৃত। অপর পক্ষে এইটা আবিষ্কার যে নিচের যে 3টা, এটা আপনার 3টা জায়গা আপনি আবিষ্কার করলেন, কথাটাকে আপনি ঘুরায় পেঁচায় যদি কারো ঘরে চাপাইতে যান চাপাইতে পারেন। আমরা বাপেক্সের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আপনার কাছে শুনবো যে মানে অধ্যাপক বদরুল ইমামকে যদি আমি ঠিক বুঝি, উনার সাজেশন হচ্ছে যে হয় এটা আবিষ্কার না, এটা পুরনো অলরেডি ছিল, যদি আপনাদের কথা মানে যদি এটাকে তেল ক্ষেত্র ঘোষণা করতে হয়, অথবা এটি তেল ক্ষেত্র ঘোষণা করার জন্য প্রিমেচিউর বা মজুদের হিসাব করার জন্য প্রিমেচিউর। আমরা একটা বিরতি নিচ্ছি, আপনার এই বক্তব্য আমরা পুরোটা শুনবো। বিরতি নিচ্ছি। দাগও দেখা দেয়। ভ্যাসলিন মেনে আছে ভিটামিন B3 এবং ট্রিপল সানস্ক্রিন, যা মুখের ত্বককে করে ফর্সা, সেই সাথে দূর করে 5 ধরনের দাগ। সবসময় তৈরি থাকতে চেহারাকে দিন ভ্যাসলিন মেন। বি প্রিপেয়ার্ড। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব
মুর্তজা ফারুকের কাছে জানতে চাইবো যে প্রফেসর বদরুল ইমাম বললেন যে এটাকে আবিষ্কার বলা যাবে কিনা সেই প্রশ্নটা, কারণ যদি এটা আগেকার প্রাপ্তির ভিত্তিতে এখনকার তথ্যটা আসে। আর 2 নম্বর প্রশ্নটা উনি মজুদ নিয়ে কিন্তু যেভাবে মজুদ ঘোষণা করেছে তার সাথে তিনি একমত নন, সেটিও বলেন। উনি আমাদের প্রফেসর বদরুল ইমাম শ্রদ্ধা, উনি দ্বিমত পোষণ করতেই পারে, তবে বাস্তবতা হলো ভিন্ন। যে আমরা এটা নতুন আবিষ্কার অবশ্যই নয়, যেহেতু ইতিপূর্বে হরিপুর তেলক্ষেত্র সেটা 1986 সালে এখানে আবিষ্কৃত হয়েছিল এবং সেখান থেকে কয়েক বছর আমরা তেল প্রোডাকশন সেখান থেকে নিয়েছি। কিন্তু যে পদ্ধতিতে তেল প্রোডাকশনটা না হয়েছে সেটা গ্যাসের মতো না হয়েছে, যার জন্য আমরা বেশি দিন এখান থেকে তেল প্রোডাকশন করতে পারিনি। সেই ওয়েলে যদি আমরা ওয়াটার ইনজেক্ট করে যদি তেলটাকে উত্তোলন করতে পারতাম তাহলে হয়তো বেশি হতে পারতো। তো সেই বিষয়টা আমরা 3D সাইজমিক করার পরে আমাদের ভূগঠনের যে চরিত্র সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এবং সেখানে দেখেছি যে ওই গঠনের যে স্তরে গ্যাস তেলটা ছিল সেটা আছে কিনা বা কন্টিনিউ করতে গেছে না, সেই জোনের বিস্তৃতি আমরা দেখতে পেরেছি, পুরুত্ব দেখতে পেরেছি। আমাদের দর্শকের প্রশ্নটা যদি আবার আমরা করি যে এরকম ভাবে 3D সাইসমিকের উপর আপনি যে গঠনের কথা, ভূমির গঠনের কথা বলছেন, এর উপর ভিত্তি করে এরকম তেল ক্ষেত্র ঘোষণা বা মজুদ ঘোষণা আর কোথাও করা হয়েছে কিনা? এটা আমাদের সেখান থেকে তো আমরা প্রোডাকশন করেছি ছিল এবং কৈলাসটিতে সেখানে টেস্ট পরীক্ষা করে সেখানে তেলের অস্তিত্ব সেখানে আমি আসলে খুবই বিনীতভাবে আমি জানি না আমাদের দর্শকরা এটা কিভাবে দেখছেন, আমি খুবই মানে কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ আপনি যদি বলেন আগে ছিল তাহলে এটা কেমনে আবিষ্কার হলো? আগে যেটা ছিল আমরা আবিষ্কার বলছি না, আগে ছিল কিন্তু সেটা বাণিজ্যিকভাভাবে, এখন আমরা বলছি যে হ্যাঁ বাণিজ্যিক অন্য লেয়ারগুলো তো আবিষ্কার হয়েছে। এটা অন্যদিকে আমরা মনে হয় আপনি বিতর্কে চলে যাচ্ছেন, এটা নতুন আবিষ্কার বলেনি, সেটা কমার্শিয়ালি এটা এখন উত্তোলনযোগ্য। এবং তাহলে কেন এতদিন বছর, আজকে দীর্ঘ 22, 23, 24 বছর পড়েছিল সেটা, যেহেতু মনে করছে এটা কমার্শিয়ালি ভাইবেল হবে না। কিন্তু আমাদের নতুন 3D তথ্যের উৎপত্তির উপর ভিত্তি করে আমরা যেটা মূল্যায়ন করেছি সেখানে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা একটা বাণিজ্যিক তেল ক্ষেত্র এটা হবে। এবং সেই বাণিজ্যিক তেল ক্ষেত্র বলতে হলে এবং সেখানে যে মজুদের যে কথাটা বলা হচ্ছে কতটুকু উত্তোলন করতে পারি সেটা কিন্তু বলা হচ্ছে 40% রিকভারি ফ্যাক্টর ধরলে, এবং সেখানে যে মজুদের যে কথাটা বলা হচ্ছে কতটুকু উত্তোলন করতে পারি সেটা কিন্তু বলা হচ্ছে 40% রিকভারি ফ্যাক্টর ধরলে। রিকভারি ফ্যাক্টর আপনার বাড়তেও পারে, 50% হতে পারে। আমি কতগুলো ইনজেকশন, ওয়াটার ইনজেকশন ওয়েল করবো তার উপর ভিত্তি করে, আবার এটা কিছুটা 5% কমতে পারে। নির্দিষ্ট করে বলা হয়নি যেখানে 55 মিলিয়ন অথবা 45 মিলিয়ন ব্যারেলে আসবে, সেটা তার রিকভারি ফ্যাক্টরের উপরে। সেই রিকভারি ফ্যাক্টরগুলো ডিপেন্ড করবে আমি কিভাবে সেটাকে উত্তোলন করব। কিন্তু সেটা হয়তো 35 মিলিয়ন হতে পারে, 45 হতে পারে, বাট ইট ক্যানট বি 20 or 25% একটা তেলের যে উত্তোলন হবে তা তো নয় এটা বিষয়। প্রফেসর বদরুল ইমাম উনি মজুদ সম্পর্কে যেটা বললেন সেটার সাথে কি আপনি একমত? না, আমি তো আগেই বলেছি যে যদি খনন না করেন, আপনি খনন না করে তেলটা প্রবাহিত না করেন, তার আগে মজুদ নির্ধারণ বা মজুদ সম্পর্কে কোনো এস্টিমেট দেওয়াটা যৌক্তিক না, আমি সেটাই মনে করি। হ্যাঁ না, সেটা এই জন্য আমি যেটা মনে করি পেট্রোবাংলা যেটা উচিত, ঘোষণা যা হয়েছে বা বক্তব্য যা হয়েছে এটা নিয়ে আপনি তর্ক বিতর্ক চালিয়ে যেতে পারেন, কিন্তু এখন যেটা করা উচিত সেটা হচ্ছে পেট্রোবাংলা অনতিবিলম্বে একটা কূপ খনন করে তারা যেটা বলছে যে এই স্তরগুলো তেলের বলে আমরা শনাক্ত করেছি অন দ্য বেসিস অফ সাইসমিক অ্যানালগ, সেটা ফ্লো করুক। যদি তেল উঠে আসে তাহলে তো হয়ে গেল, তখন আপনি একটা মজুদের এস্টিমেশন দেন। কিন্তু তার আগে, এই ফ্লো হওয়ার আগে যেমন একদম টেবিল বানায় এইটাতে এত মিলিয়ন ব্যারেল, এটাতে এত মিলিয়ন মূল্য এত, এটা আমার মনে হয় ইট ইজ এ কেস অফ ব্লো আপ। এটা ব্লো আপ হয়ে গেছে। আমরা এই প্রসঙ্গে আবার প্রথম আলোর নগর সম্পাদক জনাব অরুণ কর্মকারের সঙ্গে যাই। অরুণ কর্মকার, আপনি শুনছিলেন যে প্রফেসর বদরুল ইমাম বলছেন যে মজুদ নিয়ে উনি এখনো মনে করেন যে এই মজুদের এই বিষয়টি বলা ঠিক হয়নি এবং এটি ব্লো আপ বা এক্সাজারেশন। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আমি বলবো যে এই ক্ষেত্রটি শুধু 3D ভিত্তিতে তেল ক্ষেত্র ঘোষণা করা হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, বদরুল ইমাম স্যার ওই দিন প্রেস কনফারেন্সে কি বলেছিলেন সেটা আমাদের রেকর্ড করা আছে, আমরা সেটা প্রকাশ করব। কেমন? জি। তারপরে দেখবো যে আমি যেটা লিখেছি আর উনি যেটা বলেছিলেন তার মধ্যে পার্থক্য কিছু আছে কিনা। তৃতীয় কথা হলো যে এখানে আমি আবারও বলছি যে এইখানে যে পদ্ধতিতে করা হয়েছে, আমি জিওলজি পড়ি নাই, সেটা বদরুল ইমাম স্যার ঠিকই বলছেন, আমি জিওলজি পড়ি নাই, কিন্তু এই জিওলজি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, তেল, গ্যাস, কয়লা, আয়রন, এ ধরনের খনি আমি একাধিক দেশ এবং দেশের বাইরে দেখেছি। সেখান থেকে কিছু সামান্য অভিজ্ঞতা আমার হয়েছে। আর ওনাদের সাথে তো নিয়মিত কথাবার্তা হয় বিভিন্ন বিষয়ে, সেখান থেকে আমরা কিছু বুঝতে কাজ করি। তো সেটা ভুল হতে পারে, কিন্তু সেটা ভুল হচ্ছে কিনা সেটা আমরা প্রমাণ করে দেব।
এই আর কিছু বলতে চাই না। একটা কোশ্চেন অনেকে করতে পারেন, আমি সেই সময় এই বক্তব্যটা দিয়েছিলাম কিনা ওই মিটিংয়ে, মজুদ সম্পর্কে আমার কোনো মন্তব্য এই মুহূর্তে নাই, এটা ওনাকে একটু জিজ্ঞেস করবেন, এটা দিয়েছিলাম কিনা। অরুণ দা, আপনি শুনতে পাচ্ছেন প্রফেসর বদরুল ইমাম বলছিলেন যে মজুদ সম্পর্কে উনার কোনো মতামত নাই, উনি বলেছিলেন কিনা আপনাকে জানতে চাচ্ছেন। ওই দিন আমি বলেছিলাম যে আমার এই মুহূর্তে কোনো মত আমি দেব না। আচ্ছা, আমার মনে হয় যে অরুণদার সঙ্গে আমরা পরে এই বিষয়টি নিয়ে আবার কথা বলে নিব। আমার মনে হয় যে প্রথম কথা আমরা এই বিতর্কে আমাদের যাওয়াটা ঠিক না, যেখানে মজুদ কি পরিমাণ কতটুকু আছে, যেখানে তেল আছে এটা নিশ্চিত, সে তেলটাকে উত্তোলনের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থা কত দ্রুত তোলা যায় সেদিকে আমাদের যেতে হবে। এবং এখানে 2D করে কতটুকু রিজার্ভ বলা যায়, 3D করে কতটুকু রিজার্ভ বলা যায়, যেটা বলেছে হাইলি টেকনিক্যাল, অবশ্যই এটা হাইলি টেকনিক্যাল, এবং সমস্ত আমাদের সমস্ত টেকনিক্যাল ডাটা এবং যে সমস্ত সফটওয়্যার ইউজ করে আমরা করেছি, আমরা নিশ্চিত জিনিস সেটা আমরা বলছি। সেখানে আমাদের নলেজের আপনার থাকতে পারে, গ্যাপ থাকতে পারে। উনি প্রফেসর মানুষ, উনি ছাত্র পড়ান বিভিন্নভাবে, উনি এক ধরনের লিমিটেশন সেখানে আছে। আর আমরা বাস্তব কাজের সাথে আমাদের টিম দীর্ঘদিন ধরে গত 6-7টা মাস এসব প্রসেসিং ইন্টারপ্রিটেশন করেছে। বিদেশি বিশেষজ্ঞ যারা, তারা ওয়ার্ল্ডের অলমোস্ট বেস্ট এরা বিশেষজ্ঞ এবং ভালো, এরা সিজিএস ভেরিটার যে কোম্পানি ফ্রান্সের, এরা ভেরি গুড ওয়ার্ল্ড ওয়াইড, এরা 3D এবং 2D যে প্রসেসিং ইন্টারপ্রিটেশন একদিন কাজে, এদের কোয়ালিটি নিয়ে কোনো আমাদের কারো কোনো প্রশ্ন এখানে আসবে না। ফলে তাদের সহায়তায় আমাদের ছেলেরা সেখানে করেছে এবং আমরা স্যাটিসফাইড যে যেটা আছে এটা নিয়ে আমরা প্রসিড করতে পারবো। আচ্ছা, এই বিতর্কে না গিয়ে আমাদের সামনে প্রসিড করতে হবে। আমরা একটা পরবর্তী প্রশ্নে চলে আসি, যেটা গ্যাসপ্রমকে কেন জড়িত করা হবে এটার সঙ্গে, বা গ্যাসপ্রমের প্রসঙ্গটা কেন আসছে কালকে? প্রথম হলো যে তেল এখানে কূপ খনন করতে হবে, সেই তেল কূপ খনন তো আমাদের তো ল্যান্ডে কূপ খনন করার অভিজ্ঞতা আছে, আমরা করতে পারি। পাশাপাশি হলো যে আমাদের একজন বিশেষজ্ঞ লাগবে, যে তেল উৎপাদন কিভাবে করতে হবে, আদার কি কি মেজার্স নিতে হবে, তার জন্য সেটা আমাদের একজন বিশেষজ্ঞ লাগবে, সেটা পার্ট টাইমে আমরা একজন নিতে পারি, দিলে বাপেক্স করতে পারি। প্রশ্ন এসেছে বাপেক্স যে এখন আমাদের হাতে যে কাজগুলো আছে, আমাদের এই মুহূর্তে আমরা সুইকেলে ডিলিং করছি, আমাদের আগের মাস থেকে আমরা সুনিত্র ডিলিং শুরু করবো, তারপরে জুন মাসে আমরা জুলাই মাসে আমরা তিতাস 17 ডিলিং শুরু করব। এর পরবর্তীতে আমাদের আছে তিতাস 18, আমাদের আছে বাখরাবাদ 9, রূপগঞ্জ এবং মোবারকপুর। এগুলো কিন্তু আমাদের পরপর যে আমাদের যে আছে ড্রিলিংগুলো কিন্তু আমাদের সামনে আছে। এছাড়া সুনেত্রতে আমাদের আশা করছি গ্যাস ডিসকভারি হবে, এবং সেখানে যদি গ্যাস ডিসকভারি আমরা করতে পারি, সেখানে কিন্তু আরও একাধিক কূপ এখানে খনন করা হবে। ফলে আমাদের এই প্রোগ্রামটাকে তাহলে ব্যাহত করতে হবে, বা কোনো একটা প্রোগ্রামকে ড্রপ করে দিয়ে আমাদের সেই কাজটা করতে হবে, তাহলে আমরা দ্রুত করতে পারবো। আর পাশাপাশি আমাদের যে বাপেক্সের যে প্রোগ্রাম আছে সেটাকে চলমান রেখে যদি এটাকে দ্রুত করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এখন গ্যাসপ্রম আছে, রাশিয়ান কোম্পানি, তারা আমাদের দেশে আসবে, 2টি রিগ নিয়ে আসবে, তারা 10টি কূপ খনন করবে, এবং তারা তেল এবং গ্যাস খনন এবং এসব প্রোডাকশনে তারা পারদর্শী। তাদের থেকে প্রথম যে একটি কূপ তাদের থেকে খনন করা যেতে পারে, তাহলে এটা দ্রুত হবে। এটা এখন সরকার এবং পেট্রোবাংলা সিদ্ধান্ত নিবে যে এটাকে কিভাবে আমরা দ্রুত প্রোডাকশনে নিয়ে আসবো। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, গ্যাসপ্রমের এই অন্তর্ভুক্ত অন্তর্কলনটাকে আপনি সমর্থন করেন? না, সমর্থন করি না। তার কারণ হচ্ছে তাদের সঙ্গে যে কন্ট্রাক্ট হয়েছে সেটাকে এক্সটেন্ড করলে পর ইট উইল বি এ ডিজাস্টার। কেন ওরা এই সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় আরো ছড়িয়ে যাবে। তাদের যে কন্ট্রাক্ট আছে, লেট দেম ফুলফিল ইট। আমরা এটাকে আর মানে উই ডু নট ওয়ান্ট টু একটা কন্ট্রাক্ট দিলে কি এটা ছড়িয়ে যেতে পারে এখনকার পৃথিবীতে, কি এটা সম্ভব? না, ওরা আমরা যদি আরো সুযোগ খুঁজবে। শুনেন, তাদের যে কন্ট্রাক্ট আছে সেটাই তারা করুক। আর আমাদের উনি যেটা বললেন যে আমরা বিশেষজ্ঞ রেখে আমরাই করতে পারি, সেটি করা ভালো হবে। বাপেক্স শুড টেক দি রেসপন্সিবিলিটি অফ প্রোডাকশন অফ দি অয়েল উইথ দি হেল্প অফ আউটসাইড এক্সপার্টস। আচ্ছা, এইটি আমরা চাই। কিন্তু বাপেক্স তো একটা পজিশন নিল, বাপেক্স ভেবে, এবং বাপেক্সের প্যারেন্টাল অর্গানাইজেশন পেট্রোবাংলা তো ভেবেই বলছে যে এটা গ্যাসপ্রমকে দিলে তাদের সুবিধা হবে। না, তো আমার মনে হয় তাদের সুবিধা করার জন্যই হয়তো বলছেন। আমি এটা মনে করি না যে তারা অন্য কোনো বিশেষজ্ঞ নিয়োগ করে এই নিজেরাই করতে পারাই উচিত, আমার মনে হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা নিজেরা করা না বিদেশে করা যায়। রবি দ্রুতগতির ডেটা সার্ভিসের মাধ্যমে ছড়িয়ে দাও প্রিয় সব মুহূর্ত। চলে উঠুন আপন শক্তিতে। রবি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের দর্শকদের মধ্যে অনেকে, যেমন রুমি এবং আজাদ, তারা দুজনেই বলছেন যে খালেদ, ইউ আর বিং টু নেগেটিভ। আমার কাছে মনে হচ্ছে যে আজকের আলোচনার ক্ষেত্রে আমার ভূমিকাটা অনেক নেতিবাচক মনে হচ্ছে। আমি আসলে নেতিবাচক কোনো ভূমিকা নিতে চাই না। আমি কিছু প্রশ্ন করতে চাই, যে প্রশ্নগুলি সাধারণ মানুষের সবার মনে আছে। আমি অধ্যাপক বদরুল ইমামের কাছে আসবো যে একটি বিষয় জানতে, যে গ্যাসপ্রমের বিষয়টি আসলো আলোচনা, যে গ্যাসপ্রমের সাথে কেন আমাদের এই চুক্তিতে যেতে হবে এই তেলটি উত্তোলন করতে, আর সার্বিক পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাইবেন। দেখেন, এই বিষয়ে কিন্তু আমি দ্বিমত পোষণ করছি পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে। উনি যদি বলে থাকেন যে গ্যাসপ্রমকে দেওয়ার প্রয়োজন, কারণ দেখেন এই বাপেক্স আগে আমরা কি করেছিলাম, একবার 86 সনে কিন্তু বাপেক্স হরিপুর তেল ক্ষেত্র আবিষ্কার করলো, তখন আমরা এটাকে দিয়ে দিলাম সিমিটারকে, কোম্পানিকে। এখন আমি বলছি না যে সিমিটার আর গ্যাসপ্রম একই কথা, কিন্তু এরপরে আপনার বাপেক্সই 4 বছর ধরেই এটা প্রোডাকশন করেছে, সুতরাং ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু বাপেক্সের কোনো দুর্বলতা নাই। বাপেক্স ইজ ভেরি মাচ ক্যাপাবল এই তেল ক্ষেত্রে থেকে তেল আবিষ্কার করা, মানে উত্তোলন করা, এটাকে ডেভেলপ করার এই ব্যাপারে। কারণ আবিষ্কার যতটা না কঠিন কাজ, উৎপাদন করা তার চেয়ে অনেক সহজ কাজ, এবং এটা পরীক্ষিত যে বাপেক্স এই উৎপাদন কর্মে মানে আগে করেছে, তার অভিজ্ঞতা আছে। এমন তো অবস্থায় আমি কেন গ্যাসপ্রমকে দেব? এখন যদি বাপেক্স বলে থাকে যে আমি টাইড আপ, আমার আর জায়গা নাই, যে প্রশ্নটা এমডি সাহেব বললেন যে এটার একটা অপশন আছে, উনি বললেন যে হ্যাঁ, আমাদের কতগুলো জায়গা আছে যেখানে খুব রিস্কি, অত প্রায়োরিটি নাই, সেগুলোকে বন্ধ করে আমরা এটা করতে পারি। আর যদি কোনো কিছু না বন্ধ করেন, কোনো মানে বাপেক্সের আর কোনো সুযোগ নাই এখানে, তখন সেটা, কিন্তু সেই সুযোগটা যদি তৈরি না করা হয়, তাহলে গ্যাসপ্রমকে দিলে আমার অল্টারনেটিভ হচ্ছে আমাদের কিছু শেয়ার করতে হবে, আমাদের টাকা পয়সা শেয়ার করতে হবে, অথবা আমাদের তেল শেয়ার করতে হবে। কেন আমরা এটা করব? আমাদের নিজস্ব যেহেতু ক্যাপাবিলিটি আছে, কারিগরি দক্ষতা আছে, কারিগরি যন্ত্রপাতি আছে এবং টাকা আছে, এটা তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা 100% তেল আমি নিয়ে যাবো আমার ঘরে। এটা কিন্তু শেয়ার করার কোনো দরকার নেই, আর মানে নিয়োগ করারও কোনো দরকার নেই আমার টাকা দিয়ে কন্ট্রাক্টরকে। গ্যাসপ্রমকে কেন আমি টাকা দিব? এইটা হলো আমার প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন যেটা আমি বলেছেন, যে সার্বিকভাবে এই জিনিসটা আমরা কিভাবে দৃষ্টিতে দেখতে পারি। দেখেন, আমরা এখানে কিন্তু অনেকক্ষণ সময় ব্যয় করেছি কি মজুদ নিয়ে বা এই নিয়ে বাইরে। এখন কথা হচ্ছে যে এটা একটা সত্য কথা যে আজকে যে ঘোষণাটা আসছে, এইটার কিন্তু দুটো দিক আছে। একটা দিক হচ্ছে ইমিডিয়েট প্র্যাকটিক্যালিটি, যেটা নিয়ে আমরা এতক্ষণ বিতর্ক করলাম, এবং বিতর্ক হতেও পারে যে আমি বলছি মজুদ এইটা না, উনি বলছেন মজুদ এটা, কিন্তু তার চেয়েও বড় জিনিস যেটা আমি মনে করি যে আমি কেন এটার মধ্যে এত ইন্টারেস্টেড, এটা হচ্ছে এই কথা আমরা এখন দেখতে পাচ্ছি যে বাপেক্সের ভেতরে, বাপেক্সের যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা ছিল, এই যে একটা সময় ছিল যে সব বিদেশি কোম্পানিকে, যে বাপেক্সের ভেতরে বাপেক্সের যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা ছিল, এই যে একটা সময় ছিল যে সব বিদেশি কোম্পানিকে দেশটাকে দিয়ে বাপেক্সকে কিন্তু তার অফিসে বদ্ধ করা হয়েছিল। ওই সময় বাপেক্সের সমস্ত দক্ষ জনবল চলে গেছিল, বাপেক্স প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই অবস্থা থেকে কিন্তু আজকে 5 বছরে বাপেক্স এমন একটা দল গঠন করেছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি কালকে কেন এত প্রাউড ফিল করেছি, আমি যখন দেখলাম আমার ছাত্রগুলা একটা হাইলি টেকনিক্যাল টিম তৈরি করে 3D সাইসমিক ওয়ার্ক। 3D সাইসমিক ওয়ার্ক কিন্তু ভেরি হাইলি টেকনিক্যাল ওয়ার্ক। এটা আপনারা যদি না বুঝে থাকেন, আমি বুঝি। এটা যে কেউ 3D সাইসমিক করতে পারে, কিন্তু এটা অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে নিজেদেরকে ট্রেন করে ডেডিকেটেড পিপলেরা, অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছেলেরা, এদের যে টিম আমি দেখেছি, তারা যেভাবে ইন্টারপ্রিটেশন শিখেছে, যেভাবে 3D সাইসমিক আপনার ফিল্ডে করেছে, এটা আমি মনে করি এটা বাপেক্সের জন্য একটা বিরাট জিনিস, দেশের জন্য একটা বিরাট জিনিস, এবং এইটাকে গর্ব অবশ্যই করার মতো। এইটাকে আগায় নেওয়ার জন্য আমাদের সাপোর্ট দরকার, আমাদের দরকার এই ছেলেগুলোকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া, এদেরকে আরো উৎসাহ দেওয়া এবং সুযোগ সুবিধা দেওয়া। আপনি লক্ষ্য করবেন, যখনই কোনো টেকনিক্যালি হাইলি টেকনিক্যাল পার্সন গ্রো করে আমাদের দেশে, বিদেশি কোম্পানি কিন্তু তাদেরকে টার্গেট করে, তাদেরকে তুলে নিয়ে যায়, এবং খুব সহজে তুলে নিয়ে যেতে পারে, কারণ বিদেশি কোম্পানিতে আপনার যে পরিমাণ পেয়ে বাপেক্স সেটা দিতে পারে না, এবং এইভাবে আমরা অনেক দক্ষ, খুব ব্রিলিয়ান্ট ছেলেকে হারাই। বাপেক্সের উচিত হবে এই যে কার্যক্রম তারা শুরু করেছে, যে কারণে আমি তাদেরকে গতকালকে অভিনন্দন দিয়েছি, আজকে অভিনন্দন দিয়েছি, তেল আবিষ্কারের জন্য না, এই যে টিমটাকে তারা 2 বছরের যে পরিমাণ অগ্রসর করে নিয়ে গেছে, যে দক্ষতা বাড়িয়ে চলেছে, এটা যদি 5 বছরে আমি দেখি, তাহলে আমার মনে হয় আমরা ওএনজিসি বলেন, ভারতের ওএনজিসি বা
মালয়েশিয়ার পেট্রোনাস, তারা যে দক্ষ জনবল নিয়ে সারা পৃথিবীতে কাজ করে, আমরা কেন করতে পারবো না? এই প্রশ্নটা ছিল আমাদের। এখন আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি এটা করতে পারবো। আমাদের কেবলমাত্র সময় দরকার আর এই সেটআপটা দরকার, যেখানে একটা দক্ষ তরুণ গ্রাজুয়েট। আপনি কি এইটা প্রসঙ্গে বলছিলেন যে আজকে আপনার একটি বক্তব্য ছাপা হয়েছে এরকম যে আপনি অভিনন্দন জানাচ্ছেন, বলছেন যে এবার যেমন ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে পুরো ক্ষেত্রের আকার, আয়তন, তেলের মোট উত্তোলনযোগ্য মজুদ প্রভৃতি সুনির্দিষ্ট করা হয়েছে, তখন তেমন করা যায়নি। এদিক থেকে এবারই প্রথম তেল না, আমি কিন্তু এই কথা কখনোই বলিনি। কেউ যদি রেকর্ড প্লে করতে পারে, আমি তাকে উনি যা বলবেন তারপর আমি বলি নাই। আমার মনে হয় যে এই সমস্ত বিষয় না, যেটা উনি মূল যেটা কথা বললেন যে উত্তোলনযোগ্য সুনিশ্চিত করা হয়েছে, এই কথাটা আমি কখনোই বলি নাই। আই উইল নেভার। আমি অভিনন্দন জানিয়েছি এই কারণে যে বিশেষ করে আমি আই এম নট ইন্টারেস্টেড ইন মজুদ অথবা এই পার্টিকুলার টেস্ট করতে। আমার মোর ইম্পর্টেন্ট বৃহত্তর জিনিসটা হচ্ছে যে বাপেক্স আজকে যেভাবে গ্রো করছে, যেভাবে একটা দক্ষ তরুণ বুদ্ধিদীপ্ত গ্র্যাজুয়েট গ্রুপকে আমি দেখতে পেরেছি যে তারা যেভাবে গত 1 বছর ধরে এই ত্রিমাত্রিক জরিপটা করেছে, রশিদপুর থেকে আরম্ভ করে তিতাস, কৈলাসশিলা, প্রত্যেকটা ক্ষেত্রে তারা এত সুন্দরভাবে করে এই যে ইন্টারপ্রিটেশন শিখেছে, তাদেরকে তো তারা তো নিজে শিখে। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ত্রিমাত্রিক জরিপ তাদেরকে শেখাতে পারিনি। তারা এটা অ্যাকোয়ার করছে। এই ত্রিমাত্রিক যন্ত্রপাতি ওনাকে জিজ্ঞেস করেন কবে পেয়েছেন, 5 বছর আগে এই ফ্রান্সের 2 বছর আগে তাদেরকে এই সমস্ত যন্ত্রপাতি, এগুলো হাইলি টেকনিক্যাল জিনিস, এগুলো আমাদের দেশে কখনো এগুলো ইউজ হয় না। হ্যাঁ, তো এটা যে এত তাড়াতাড়ি, এত শক্তভাবে, এত দক্ষভাবে গড়ে উঠবে, এইটা আমি কিন্তু কখনো ভাবিনি। কিন্তু সেই ছেলেদের টিম, আমি তাদেরকে ফিল্ডেও ভিজিট করেছি, কৈলাসশিতে আমি গেছি, এবং আই ওয়াজ সারপ্রাইজ যে এদের এত মোটিভেটেড তারা, এবং তারা এত সচল। এটাকে কম গুরুত্ব দেওয়া কিন্তু আমাদের উচিত না। আপনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আমি একটু বাপেক্সের এমডির কাছে আসি যে আমরা কবে নাগাদ এই তেলটি উত্তোলন করতে পারবো বলে আপনি আশা করছেন, যে একটা সময় জানতে চাচ্ছেন আমাদের অনেক। সেটা আসলে যে আমরা কবে নাগাদ এটা করতে পারবো তার চেয়ে বড় কথা হলো যেটা আমরা কতদিনের মধ্যে এটা করা যায়। এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে অবশ্যই এটা আমরা যদি পেট্রোবাংলা এবং সরকার যদি প্ল্যান করে, তাহলে এটা করা সম্ভব, এবং এখানে কূপ খনন করে এখান থেকে তেল উত্তোলন করা অবশ্যই সম্ভব। আপনি কবের মধ্যে এটি করতে চান? সেটা নির্ভর করতে আমার হাতে যে সমস্ত প্রোগ্রাম আছে, সবগুলো প্রোগ্রাম হলো সরকারের অনুমোদিত প্রোগ্রাম। ফলে সেখানে কোনো প্রোগ্রামকে আমাকে ড্রপ করতে হলে সরকারের উইথ দ্য কনসেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট নিয়ে তো আমাকে সেখানে প্রসিড করতে হবে। আমাদের জন্য তো এই তেলটা অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে আমাদের জ্বালানি সমস্যা, জ্বালানি খাতের অনেক সমস্যা সমাধানে। এটা অগ্রাধিকার ভিত্তিতে করার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, বা অগ্রাধিকার ভিত্তিতে করার ক্ষেত্রে, এবং এই তেল ক্ষেত্রের মালিক কিন্তু হলো সিলেট গ্যাস ফিল্ড, মালিক দেশের জনগণ, কিন্তু তারপর কোম্পানি হলো সিলেট গ্যাস ফিল্ড, তার উপরে হলো পেট্রোবাংলা এটাকে দেখাশোনা করে। এখানে আমাদের উপরে যদি কোনো দায়িত্ব এখানে দেওয়া হয় যে আমাদের খনন করতে হবে, আমরা খনন করব, এবং আমাদের যে মেধা এবং যে আমাদের অভিজ্ঞতা আছে তাদের আমরা। আপনারা কি কোনো সময়ের ছক প্রণয়ন করছেন যেটাকে টাইমলাইন বলে, যে আমরা এই সময়ের মধ্যে একটু করতে চাই বা এটা করতে চাই? আপনি বলছেন যে 1 বছর ধরে এটার কাজ চলছে, কালকে ঘোষণাটা এসেছে। সেখানে ঘোষণা যেখানে আসে যে আমাদের এখানে ডাটা এগুজিশন করে, এটা প্রসেসিং করে, ইন্টারপ্রিটেশন করে ফলাফলটা আমরা প্রকাশ করেছি। এখন প্ল্যানিং করতে হবে যে এটা অতি দ্রুত কিভাবে করা যায়। বাংলাদেশের মতো একটা মানে এনার্জি হাংরি দেশের জন্য তো আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সময় খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা বিভিন্ন বিতর্কে না যেয়ে আমার মনে যত দ্রুত আমরা করতে পারি এই বিষয়ে যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সেগুলো করে আমাদেরকে প্রসিড করতে হবে। আর আমাদের শুধু যেটা প্রফেসর বদরুল ইমাম সাহেব বললেন যে এরা আসলে আমাদের শুধু বাপেক্সের গর্ব না, দেশের গর্ব, যে আমাদের যে সমস্ত ছেলেরা তারা দিন রাত এবং তাদের যে কমিটমেন্ট এবং ডিটারমিনেশন আছে তার মাধ্যমে তারা কাজ করে যাচ্ছে, এদেরকে আমরা আমাদের ধরে রাখতে হবে। একইভাবে কিন্তু আমাদের ড্রিলিং একটা সাইড আছে, যেখানে কিন্তু একটা সময় গেছে যেখানে বছরে 1-2টা ড্রিলিং হতো না, অথবা কয়েক বছর একটা ড্রিলিং হতো না, সেখানে কিন্তু আমাদের এখন 5টি রিগ আছে, 2টি ওয়ার্ক ওভার, 3টা ড্রিলিং রিগ, সবগুলো রিগ কিন্তু ব্যস্ত, এবং এখানেও কিছু মেধাবী আমাদের কিন্তু ড্রিলিং ইঞ্জিনিয়ার আছে, ড্রিলিংয়ে যারা কাজ করছে আছে সেখানে, তো এদেরকেও কিন্তু থাকার কারণে কিন্তু আমরা অতি দ্রুত কিন্তু এখন একটা ড্রিলিং সম্পন্ন করতে পারছি। আগে একটা এক্সপ্রেশন ওয়েল করতে 1 বছর সময় লাগতো, এখন সেটা আমরা 2 মাসে সম্পন্ন করছি, 2.5 মাসে সম্পন্ন করছি। ফলে এদিকেও কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট আছে, এবং এইসবকে ধরে রাখার জন্য আমাদের একটা বিশেষ প্রণোদনা বা এই বিষয়গুলো কিন্তু সরকারকে চিন্তা ভাবনা করতে হবে দ্রুত। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর কাছে শেষ কথাটি শুনবো। আমাদের হাতে খুব কম সময়, আমরা যদি একটি কি বিষয় শুনতে চাই? আমি জ্বালানি ক্ষেত্রে বলতে চাই যে আমাদের অবশ্যই জাতীয় সক্ষমতার বিকাশ ঘটাতে হবে, এবং বাপেক্স যে পরিমাণ এগিয়ে গেছে এত শর্ট টাইমে, এতদিনের অবহেলা
প্রায় পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে গেছিল, সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এবং এ মোটিভেটেড ডেডিকেটেড গ্রুপ অফ পিপল, যেটা বললেন, আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে। বাপেক্স আমাদের জন্য গর্ব, দেশের জন্য গর্ব, এবং সরকারের উচিত যে এই তেল উত্তোলনের দায়িত্ব বাপেক্সকে দেওয়া, গ্যাসপ্রম নো। আমিও একমত যে বাংলাদেশের স্বার্থেই হচ্ছে বাংলাদেশি কোম্পানিগুলির এই দায়িত্ব নেওয়া উচিত, স্পেশালি বাপেক্স আরো বেশি কার্যকর হলে আমাদের জন্য এই সুবিধা। আজকের অনুষ্ঠানে আসার জন্য প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, যারা মুর্তজা আহমেদ ফারুক, অধ্যাপক বদরুল ইমাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। আমাদের সাথে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।